সমবেত অতিথিবৃন্দ, আপনাদের অভিনন্দন জানাই, স্বাগতম জানাই। যত রকম প্রলোভন ছিল আজকে, বাধা বিপত্তি, অসুবিধে, পারিবারিক সামাজিক সব কাটিয়ে আমরা যে কজন এসেছি, নিতান্তই সাবজেক্ট বিষয়টির টানেই এসেছি। আজকে কোনো মহাপুরুষের তিথি জন্ম কিছু নয়, তবুও আমরা আলোচনাটাকে সম্মান দিয়েছি। না, আমরা যাব, এই আলোচনাটা খুব দরকারি। এই আলোচনাটার অবশ্য যিনি প্রবক্তা আর কি, মাধবরঞ্জন সরকার, তিনি বাঘাযতীনের রথীন্দার কাছ থেকে আমার খবরটা পেয়েছিলেন এবং যোগাযোগ করেছিলেন যে এরম একটা আলোচনার খুব দরকার। আমি এক বাক্যে রাজি হয়ে যাই এবং রথীন্দাকে বলি, রথীন্দা আপনি খুবই ভালো লোক পাঠিয়েছেন, মনে হয় এবার কিছু একটা হবে। তো দেখা গেল যে কিছু একটা শুরু হয়েছে, অন্তত কিছু লোক আকর্ষণ বোধ করছেন যে এতদিন তো অনেক হলো, অনেক রক্তপাত, অনেক গলা কাটা মাথা কাটা হলো, রেজাল্ট কি? রেজাল্ট ওরিয়েন্টেড সোসাইটি আমরা বলি, বাবারাও বলে এতগুলো মাস্টার লাগলাম তোর পেছনে, এরম রেজাল্ট হলো। অর্থাৎ সকলেই রেজাল্ট চায়। আমরা এই প্রশ্নের সামনে এসছি 1917 সালে নভেম্বর বিপ্লবের পরে, ওদিকে 17 থেকে 2000, আর 2000 থেকে আবার 2025, এই সময়ের ব্যবধানে আমরা কি পেলাম? সমাজতন্ত্র সমাজতন্ত্র বলেছিলাম এবং যেসব কথা ভেবেছিলাম, প্রকৃতপক্ষে সেই চিন্তাধারা অনুসারে সমাজতন্ত্র কায়েম হয়নি। এই সত্যি কথাটা স্বীকার না করলে বলবো ইতিহাস থেকে আমরা সরে এসেছি। আর ইতিহাস মানে কি? ইউ টেক লেসন ফ্রম দ্য হিস্ট্রি। তুমি ইতিহাস থেকে শিক্ষা নাও, তোমার প্রকৃত শিক্ষক ইতিহাস। মানুষ অনেক কিছু বলবে, অনেক কিছু কথা কাটাকাটি হবে, কিন্তু প্রকৃত ইতিহাসটা যদি তুমি জানো, তুমি সব ব্যাখ্যা পাবে। এই জন্যে শাসকরা প্রথমেই চেষ্টা করে ইতিহাসটা বিকৃত করে দাও। এখন এক ধরনের ভারতীয় নাগরিক চেষ্টা করছেন আমাদের ভারতের ইতিহাসটাকে বিকৃত করে দেখাতে। সত্য ইতিহাস আমরা পাচ্ছি না, কিন্তু দেখাচ্ছে ওরা আমরাই প্রকৃত ইতিহাস তুলে ধরছি। এই যে মানুষকে বিভ্রান্ত করা ইতিহাসের নাম করে, এটা শাসকরা করে থাকেন, যার জন্যে নিজেরা লোক লাগিয়ে ইতিহাস লেখান, যাকে বলে ফরমায়েশি ইতিহাস। তা আমাদের এইগুলো জানতে হবে। আমি ইতিহাস পড়ে 70 পেয়েছি, খুব ভালো রেজাল্ট হয়েছে, তার মানে আমার ইতিহাস পড়া কিন্তু হলো না। ওটা রেজাল্ট ভালো করার ইতিহাস, কিন্তু প্রকৃত লেসন, শিক্ষা নিতে গেলে আমাকে প্রকৃত ইতিহাস সন্ধান করে বার করতে হবে। এই পরিশ্রমটা আমাদের করা দরকার। রাজাড্ডার বয়স 12 বছর হয়েছে, সে প্রথম থেকেই চাইছে সুনাগরিক, কিছু সুনাগরিক একত্র হয়ে নিজেরা অনুসন্ধান করে সত্যটাকে বার করে একটা গ্রন্থ রচনা করুক, হোয়াট ইজ টু বি ডান। লেনিনের এই কথাটা, এই বইটা বিপ্লবের সবচেয়ে সহায়ক হয়েছিল। তখন দ্বিধা দ্বন্দ্বে মানুষ কনফিউজড, এই বইটি পড়ে সবাই পথটা বুঝতে পারল।
হোয়াট ইজ টু বি ডান। আমাদের রাজারটা চেষ্টা করছে 12 বছর ধরে সুনাগরিকরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে গলা কেটে নয়, মাথা কেটে নয়, একটা হোয়াট ইজ টু বি ডান রচনা করুন না সমবেতভাবে, তাতে ভালো হবে। সমবেতভাবে যদি একটা হোয়াট ইজ টু বি ডান লেখা যায় খুব উপকার হবে। আমি একটু বসে কথা বলছি। সেই প্রচেষ্টার একটি পরিণতিতে মাধববাবু একটি গ্রন্থ অনুবাদ করেছেন এবং শুধু অনুবাদ করেই ক্ষান্ত হননি, প্রকৃত কাজটা করছেন। সুনাগরিকদের সমবেত করে একটা অনুসন্ধান কিভাবে সমাজটাকে কল্যাণমুখী করে গড়া যায়। তা আজকে বলবো সূচনা নয়, একটু আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। সূচনা আগে হয়েছিল, তবে একটি কথা যে আজকে অনেকগুলো পিছু টান রয়েছে তো সমাজে, এবং আমার ব্যক্তিগতভাবেও খুবই একটি শোকাবহ ঘটনা ঘটেছে। মা চলে যাওয়ার পর আমি একা হয়ে যাই। সেই মা চলে যাওয়ার পর থেকে আমার একটি ছোট্ট সঙ্গী ছিল, একসঙ্গেই শোয়া বসা করে বড় হয়েছি। সে গত মঙ্গলবারে বিদায় নিয়েছে। অনেক চিকিৎসা করা হলো, আমরা ব্যর্থ হলাম। সেই জন্যে মনটাও খুব শোকাচ্ছন্ন। এবং আমি আমাদের যিনি সভাপতি, মনোজ দাশগুপ্ত ট্রাস্টের যিনি সভাপতি, উনি কালকে আমায় ফোন করলেন যে আপনারা একটা সুন্দর আলোচনা ডেকেছেন, আমি সেটা দেখলাম, কিন্তু আপনার গৃহে যে পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশে সবাই আসতে পারবে কিনা জানি না, এলেও আপনি একটা ভালো দিনক্ষণ দেখে এই আলোচনাটাকে সুদীর্ঘ করার চেষ্টা করুন। এটা ছিল তার প্রস্তাব। আমি বললাম, আমি স্যার আপনার পরামর্শ গ্রহণ করলাম। আমি সবাইকে তাই বলবো যে আজকে একটা সূত্রপাত গোছের আলোচনা হোক, বিস্তারিত আলোচনা করতে আমরা আর একটা দিন ধার্য করি এবং সেইভাবে আমরা এগোবো। আমি আজকের সভার সূচনা পর্বে আপনাদের কাছে প্রস্তাব করব যে নেতাজি সুভাষ মিশনের প্রাণ পুরুষ হিসেবে রবীন্দ্রনাথ চক্রবর্তী উপস্থিত আছেন। তিনি আজকের সভায় সভাপতিত্ব করুন, এই প্রস্তাব রাখছি আপনাদের সমর্থনের আশায়। আসুন রবিদা। আসলে যে বিষয়টা আমি বুঝলাম, গৌতম দা যেটা বোঝাতে চাইলেন, আমাদের রাজারদার উদ্যোগ নিয়েছেন, কিন্তু এর পেছনে আরেকজন উদ্যোগ নিয়েছেন, উদ্যোক্ত ব্যক্তি রয়েছেন মাধব রঞ্জন। আমার মনে হচ্ছে প্রথমে তার কিছু বলা উচিত। এ প্রসঙ্গক্রমে তাদের ভাবনা চিন্তা, তার উপরে অন্যান্য বক্তব্য যা বক্তারা আছেন তারা নিশ্চয়ই সেই বিষয়ে বিশ্লেষণ এবং বক্তব্য রাখবে। তাই মাধবকে ডাকছি তার কথা বলার জন্য। সকলকে ধন্যবাদ যারা আজকে ছুটির দিনের সন্ধ্যায় উপস্থিত হয়েছেন। আর বিষয়টি খুবই গম্ভীর বিষয়, সিরিয়াস বিষয়। আমরা সকলেই প্রতিদিনই ভাবি আমাদের নিজেকে নিয়ে, আমিকে নিয়ে, পরিবারকে নিয়ে, সমাজকে নিয়ে এবং সমগ্র সমষ্টিকে নিয়েও আমরা সবসময় ভাবি, চিন্তা করি যে সমস্যাগুলো ভেসে বেড়াচ্ছে, উঠে আসছে, সেগুলোর ধাক্কা আমাদের গায়েও লাগছে, অন্যদের গায়েও লাগছে, তার প্রভাব পরিবেশেও পড়ছে। তো এই সামগ্রিক পরিকল্পনাই সামাজিক
বিষয়ের মধ্যে আসে, সেখানে ব্যক্তি, পরিবার, সমাজ, সমষ্টি এবং প্রকৃতি পরিবেশ নিয়েই এই সামগ্রিক বিষয়। তো যে বিষয়টা নিয়ে আমি সিরিয়াসলি বেশ কয়েক বছর ধরেই আলোচনা করার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি এবং বলার চেষ্টা করছি, সমবেতভাবে আলোচনা, পর্যালোচনা, সমীক্ষার চেষ্টা করছি, এটা হচ্ছে যে রাষ্ট্র ব্যবস্থার বিষয়টি। কারণ আমরা যখন ব্যক্তির সঙ্গে কথা বলি, তখন তো আমরা ডিরেক্টলি ব্যক্তিকেই দেখছি যে সে আমাকে আক্রমণ করছে, সে আমার প্রতি হিংসা করছে বা আমি তার প্রতি প্রতিহিংসা করছি। কিন্তু খানিকটা সময় ব্যয় করে যদি আমরা একটু ভেতর দিকে যাই বা একটু গভীরে যাই সেই বিষয়টার, যে এর কারণটা কি, সে আমাকে আঘাত কেন করছে, আমি তাকে আঘাত কেন করছি, তাহলে দেখা যাবে যে পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে রয়েছে। সে কারণটা হয়তো দেখা যাবে যে ব্যক্তির সরাসরি সেই কারণের সঙ্গে যুক্ত নয়, ব্যক্তি যুক্ত হতে বাধ্য হয়েছে। এইখান থেকেই আসে আরো গভীর পর্যালোচনা, যে তাহলে এই বাধ্যবাধকতা কোত্থেকে আসছে, কেন আসছে। একটা শিশু যখন ছোট থেকে জন্ম হওয়ার পর যখন বড় হচ্ছে, সে তো কিছুই নিয়ে আসেনি বা কোনো জ্ঞানও নিয়ে আসেনি, কোনো শিক্ষা, জীবিকা, সে ধর্ম, সমাজ কি, রাজনীতি কি, অর্থ কি, স্বার্থ কি, সে তো সেভাবে কিছুই বুঝে আসেনি। যখন আস্তে আস্তে ধীরে ধীরে সে বড় হচ্ছে, তখন সে দেখছে যে সম্পর্ক কি, অর্থ কি, প্রয়োজন কি, ইচ্ছে কি, সুখ কি, দুঃখ কি, এই বিষয়গুলো সে দেখে দেখে বড় হচ্ছে। কিন্তু একই সঙ্গে সে দেখছে যে সুখ এবং দুঃখ এই দুটো বিশেষভাবে প্রতিটি চেতনার সঙ্গে, জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে। যে সুখী হলে আমাদের ভালো লাগে, দুঃখ হলে আমাদের ব্যথা লাগে, কষ্ট লাগে, সেটা নিজের ক্ষেত্রে হোক বা অপরের ক্ষেত্রে হোক। বা অপরকে দুঃখ দেওয়ার সময়ও আমরা এটা বুঝতে পারি যে অপর কেউ দুঃখে দুঃখী হচ্ছে, তার ব্যথা লাগছে, সেটা বুঝতে পারি। হয়তো আমরা সেটা বলতে পারি না বা বলি না, বা তার কোনো উপকার বা প্রতিকার করতে পারি না, কিন্তু আমরা ভাবি এটা যে সে তো দুঃখ পাচ্ছে, বা অন্য কেউ দুঃখ পাচ্ছে, সেটা আমার কারণে নাও হতে পারে, অন্য কারণে হলেও আমরা সেটা বুঝি যে অন্য কেউ দুঃখ পাচ্ছে, অসুবিধার মধ্যে রয়েছে, সেটা ভাবি আমরা। তার মানে কি, আমাদের মধ্যে সেই বোধ, সেই চেতনাটা রয়েছে। এই সুখ এবং দুঃখের কারণ নিয়ে তো বহু কথা হয়েছে, যেটা গৌতম বুদ্ধ এ নিয়ে বিরাট কাজ করেছেন, আজীবন এটা নিয়েই তিনি কাজ করেছেন, যে দুঃখের নিবৃত্তি কিভাবে সম্ভব। সেখান থেকে উনি তার মতো করে সমাধান দিয়েছেন, সেটা আমরা দীর্ঘ 2.5 বছর যাপন করেছি, দেখেছি। তাতেও কি দুঃখ যাচ্ছে কি যাচ্ছে না, তার পেছনেও অন্য কোনো কারণ রয়েছে কিনা, সেটার কোনো সমাধান সূত্র দেওয়া যায় কিনা, সেই বিষয়গুলো নিয়েও ভাবনা আসছে। তারপর যে সামাজিক বিষয়ের ক্ষেত্রে যেটা বড় দর্শন, বা আমরা যদি বৈজ্ঞানিক দর্শন বলি, বা সমাজ ব্যবস্থার যে পরিকল্পনার বিষয়টি, সেটি মহান দার্শনিক কার্ল মার্কস দিয়েছেন, সেটি আমরা জানি। এই বিষয়ে খানিক আগে কথা হচ্ছিল, যে তার থেকেই মূলত রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থার বিষয়টি আমার মনে হয় বেশি করে মানুষ জানতে বুঝতে পারে। ততদিনে কাগজপত্র, বই, প্রিন্টিং মিডিয়া চলে এসেছে, বেশি প্রচারিত হয়েছে বিষয়টি। কিন্তু সেই দর্শন, সেই ব্যবস্থা নিয়েও চেষ্টা হয়েছে বিভিন্ন দেশে প্রদেশে, তারও একটা দীর্ঘ সময় আমরা দেখেছি। তারপর বিভিন্ন দেশের যে পরাধীন অবস্থা ছিল, সেটাও মুক্ত হয়েছে অনেকাংশে। সেইভাবে নেই যে বৈদেশিক শাসন ছিল, সেটা এখন নেই, দেশের মানুষের কাছেই শাসন এসেছে। তারও একটা দীর্ঘ 75 বছর সময়, আমরা যদি আমাদের দেশের কথাই বলি, তাহলে 75 বছর সময় আমরা কাটিয়েছি। এই 75 বছর সময়টা তো কম সময় নয়, যদি বলা যায়। একটা জিনিসকে উপদাহরণ, মানে বোঝার জন্য হোক, বা প্রয়োগের ক্ষেত্রে হোক, বা প্রয়োগ করার পরে যে সিদ্ধান্ত, যে আমরা কি সিদ্ধান্তে এলাম, সত্যি কি যে উদ্দেশ্য নিয়ে, যে পরিকল্পনা নিয়ে সংবিধান বা এই রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করা হয়েছে, তারও কি আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছি? পাইনি। তো তারপরেও বহু মানুষ ভাবছে যে তার পেছনেও তাহলে কি কারণ রয়েছে, সেই সমাধানগুলো কি করে করা উচিত। যেটা টপিক রয়েছে সম্পূর্ণ সামাজিক সমাধান, এটা অনেকের কাছে মনে হচ্ছে যে এটা কি করে সম্ভব, এমন সম্ভব নাকি? কারণ এটা তো সুখ দুঃখ পাশাপাশি যাবে, ভালো মন্দ সব নিয়েই সব রয়েছে। কিন্তু যে বিষয়টি আমি পেয়েছি 2020-তে লকডাউনের সময়, যে সাবজেক্টটা নিয়ে আমি কথা বলতে এসেছি এবং বিষয়টি বলার চেষ্টা করছি, নতুনত্ব সেখানে কি রয়েছে সেটা নিয়ে আমি খানিক কথা বলবো আজকে।
এবং তার উপরে সকলেই এখানে ওপেন আছে এই বিষয়ে প্রশ্ন করার জন্য, সমীক্ষা করার জন্য, আলোচনা সমালোচনার জন্য সবাই স্বাগত। কারণ বিষয়টি সামাজিক বিষয়, এটা একার বিষয় নয়। আর এটির প্রস্তাবনা আমরা বলতে পারি যে এই প্রকার হলে কেমন হয়। এই সিদ্ধান্ত জনগণ দেবে, জনগণ নেবে। যেমন গতকাল একজনের সাথে কথা হচ্ছিল যে আপনারা তো এটা বলছেন, এটা করবেন, এটা কিভাবে সম্ভব? আমি বলছি সম্ভব কি সম্ভব না, এটা জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা তো একটা এজ এ মিডিয়া উপস্থাপন করছি বিষয়টা মানুষের কাছে, যে এই বিষয়টার কারণটা এইটা, এটা আমরা খুঁজে পেয়েছি। এই নিয়ে আমরা বেশ কয়েক বছর ধরেই বহু আলোচনা করে নিয়েছি যে সমস্যাগুলোর মূল কারণ এটা এবং সমাধানটা এইভাবে হতে পারে। সেটা একটা তো তাত্ত্বিক দিক থেকে সিদ্ধান্তে আসা। আগে তো আমরা ফর্মুলা তৈরি করি যে কোনো বিষয়ের, যে এইভাবে হতে পারে, বা আমি একটা প্ল্যান করে নিই যে কোথাও গেলে পরে আমি কিভাবে যাব, তাই না? বসুন। তো এখন আমরা থিওরিটা নিয়ে মূলত ভাবছি যে তত্ত্বগত সিদ্ধান্ত, যে এটা তো একটা আপাতদৃষ্টিতে বোঝাই যায় যে এরকম হলে কি হয়, বাকি তো পরে প্র্যাকটিক্যালের দিকে গেলে পরে বাকিটা আসবে। তো সুতরাং এটা তো প্রক্রিয়া, যে প্রথমে থিওরিটাকে সিদ্ধান্তে নিয়ে নেওয়া যে এইভাবে হতে পারে, তারপরে তার প্রক্রিয়া শুরু হবে। তো এটা সম্পূর্ণ সমাধান বলে একটি বই আছে, যেটা নতুন সামাজিক রাজনৈতিক অর্থ ব্যবস্থা। আমি যদি একটু দেখিয়ে দিই, এই হচ্ছে সেই বইটি। এটির প্রথম আমি 2020-তে যখন লকডাউন হয় তখনই আমি অনলাইনেই এই বিষয়টির খোঁজ পাই। তখনই আমি অনলাইন থেকে, অ্যামাজন থেকে এই বইটি অর্ডার করি। সেটা হিন্দি বই ছিল সেটা। তো অর্ডার করে বইটি আমি কয়েকদিনই পড়ে ফেলি। তো পড়ার পরে আমি লেখকের সঙ্গে যোগাযোগ করি, করে বলি যে আপনার বইটি আমি বাংলা ভাষায় অনুবাদ করতে চাই, যদি আপনি অনুমতি দেন। উনি বলছেন যে এটা তো একটা ভলেন্টিয়ারি কাজ, কারণ আমাদের কাছে কোনো অর্থ নেই, আমরা জাস্ট বিষয়টির আলোচনার মধ্যে এখনো রয়েছি, বড় কোনো সংগঠন হয়নি, এটা কোনো ফান্ড নেই, তো আপনাকে দিতে পারবো না কিছু। আপনি যদি আগ্রহে করেন, নিজে আগ্রহে, আপনি করতে পারেন। তো তারপরে আমি বইটির অনুবাদের কাজ শুরু করি। তো নিজেই অনলাইনেই প্রকাশিতও করি আমি নিজেই, এটি অ্যামাজন, ফ্লিপকার্টে রয়েছে এখনো। তারপরে উনি দর্শন বিষয়ের বইটা পরে আসে, যেটা সম্পূর্ণ জীবন দর্শন, এটা সুখী জীবনের অজ্ঞাত সূত্র, এটাও আমি বাংলায় অনুবাদ করি। এই দুটো বই অনলাইনে পাওয়া যায়, অনেকেই পড়ছে, এবং এর পিডিএফ কপি ফ্রি আছে, আমরা সকলকে মোবাইলে বা কম্পিউটারে পাঠিয়ে দিই, তারাও সেখান থেকে পড়ে নিতে পারে। তো এই এবার হচ্ছে সম্পূর্ণ সমাধান, নতুন সামাজিক রাজনৈতিক অর্থ ব্যবস্থা, এতে কি আছে? তো প্রথমেই আসছে অর্থের বিষয়টি। মূলত সংক্ষেপে যদি বলি, কারণ আমি দীর্ঘ বিষয়ে যাব না, পরে প্রশ্ন উত্তরের দিকে আমরা চলে যাব এই বিষয়ে। সেটা হচ্ছে যে অর্থনীতি, এবার অর্থই হচ্ছে মূল বিষয়। তো এখানে একটা নতুন অর্থনৈতিক মডেল দেওয়া হয়েছে, কারণ অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, কর্মসংস্থান, সমাজ, সংস্কৃতি, পরিবার, দর্শন, এই 6টা বিষয়ের মধ্যেই এই বইয়ের টপিকটা ঘুরেছে। আর এই সামগ্রিক জীবনে এই 6টা বিষয়ই। তো যদি বলি যে প্রথমেই দর্শনের বিষয়টা আসে, যে আমরা এই কাজটা কেন করছি, কেন করা উচিত, যে দর্শনের বিষয়। দর্শন উনি এটাই দিয়েছেন যে যদি মানুষের কথা ধরি, যে মানুষ সব থেকে বেশি চেতনাবান প্রাণী, তার মধ্যে যেহেতু ভাষা রয়েছে, তার চিন্তন মননের ব্যাপার আছে, সে গবেষণা করতে পারে, ভবিষ্যৎ, অতীত, বর্তমান নিয়ে সে ভাবতে পারে। সুতরাং তাহলে মানুষ কি চাইছে, সকাল থেকে সন্ধে আমরা কি করছি, দেখা যায় সকাল থেকে সন্ধে আমরা যা কিছু করছি সবার পেছনেই সুখী হওয়াই হচ্ছে মূল উদ্দেশ্য। আমি সংক্ষেপে যাচ্ছি, যে আমরা সুখ অর্জন করতে চাই। সে কিভাবে? ঘুম থেকে উঠছি, যাই কিছু করছি, দেখুন তার পেছনে আমাদের সুখ রয়েছে। যে আমরা দুঃখের কাজ করতে চাই না, যেটা করলে আমাদের ভাল লাগবে, সুখী হব, আনন্দিত হব, নিজের হোক বা অপরের হোক, সেটি আমরা করতে চাই। সে পছন্দের জ্ঞান হোক, বা আমরা জ্ঞান অর্জন করে, মানুষ যেহেতু আমরা পছন্দের জ্ঞান অর্জন করতে পারলে সুখী হই। সেই জ্ঞান অনুযায়ী যদি আমরা কর্ম সম্পাদন করার সুযোগ পাই, তাহলে সুখী হই। জ্ঞান, কর্ম, এবং কর্মের পরে আসে ভোগ। এই কর্মের মাধ্যমে তো ভোগ উৎপন্ন হচ্ছে, বস্তু পরিষেবা উৎপন্ন হচ্ছে। তো সেইটা আমরা উপভোগ করতে চাই, সেটা উপভোগ করতে, এটা তো প্রয়োজন বলতে গেলে, সেটা করতে পারলে আমরা সুখী হই। তাহলে জ্ঞান, কর্ম, ভোগ। এরপর আরেকটা উনি শব্দ দিয়েছেন, সেটা হচ্ছে বিশ্রাম। যে আমরা কর্মের পরে তো আমরা জীবন, যেহেতু শরীর ক্লান্ত হয়ে যায়, আমরা যে কোনো কাজ করলেই, কোথাও গেলে আমরা ক্লান্ত হই, তারপরে বিশ্রামের প্রয়োজন। এই জ্ঞান, কর্ম, ভোগ এবং বিশ্রাম, এই 4টে উপায়ে আমরা সুখী হই। তো উনি এই সিদ্ধান্তটা দিয়েছেন, সেটা আমার কাছেও গ্রহণযোগ্যই মনে হয়েছে বাস্তবিকতার দিক থেকে। জটিল কিছু নয় এটা বোঝা। এইবারে এই 4টি বিষয়ই মানুষ চাইছে, এই সমস্ত কিছু এই 4টে বিষয়ের মধ্যেই ঘোরাফেরা করছে।
যে জ্ঞান। এবার জ্ঞান মানে শিক্ষা বা ট্রেনিং, সেটা কে কাকে দেবে? এখন শিশু যখন বড় হচ্ছে তাকে শিক্ষা কে দেবে? এখন পরিবার দেবে বা স্কুল কলেজে পাবে। তাহলে সেই ব্যবস্থাপনা কি ঠিক আছে? শিশু বড় হয়ে যেমন শিক্ষা চাইছে, যেমন জ্ঞান সে চাইছে, সেটা সে পাচ্ছে? সে পাচ্ছে না। তাকে কম্প্রোমাইজ করে যা তা একটা কিছু করতে হচ্ছে, যেমন যেমন তার পরিবারের পক্ষে সম্ভব বা যতখানি সম্ভব ততখানি তার চেষ্টার মাধ্যমে হচ্ছে। তাহলে তাহলে আমার কাছে স্বাধীনতা যেটা দিয়েছে সিদ্ধান্ত, দার্শনিক সিদ্ধান্ত, যে আমরা সুখী হতে চাইছি জ্ঞান, কর্ম এবং ভোগের মাধ্যমে, তাহলে প্রথমেই যে আমার জ্ঞান আসছে, সেই জ্ঞান আমার ইচ্ছে অনুযায়ী জ্ঞান আমি অর্জন করতে পারছি না, বাধাপ্রাপ্ত হচ্ছে। এই বাধা কোত্থেকে আসছে? এই বাধা আসছে ব্যবস্থা থেকে। ব্যক্তি কোত্থেকে করবে? কারণ রাষ্ট্র ব্যবস্থা সেই জন্যই নির্মাণ করা হয়েছে যে প্রত্যেকের যে পছন্দ অনুযায়ী জ্ঞান, সেই জ্ঞানের সুযোগ করে দেওয়া, সেটা হচ্ছে না। এখানে কোনো দোষারোপের বিষয় নেই, আমরা মূল কারণটার দিকে যাচ্ছি যে কারণটা কোথায়। এবার জ্ঞান, এবার যদি কর্ম করি, তাহলে এবার জ্ঞানই যদি ঠিকঠাক না থাকে, তাহলে তো কর্মের বিষয়টা এরকমই থাকবে। কর্ম সম্পাদনের ক্ষেত্রেও বাধাপ্রাপ্ত হবে, পছন্দ অনুযায়ী কর্ম পাওয়া যাবে না, কর্মসংস্থান নেই সেই কারণে। তো জ্ঞান, কর্ম, ভোগ, এবার কর্মের পরে তো ভোগ উৎপন্ন হবে, তাহলে ভোগের ব্যবস্থাপনা সংকট দেখা দেবে। সেটা হচ্ছেই বস্তু পরিষেবা, সম্পর্ক, সুবিধা, এর অভাব রয়েছে, আনন্দ বিনোদন যেটাই বলি আমরা। এরপরে বিশ্রাম, সে তো তাহলে চলে এলো। তাহলে আমরা দেখলাম যে সেটা ব্যক্তির একার পক্ষে সম্ভব নয়, এটা সামগ্রিক প্রয়াস, সামগ্রিক প্রচেষ্টা। এবারে কিভাবে সম্ভব, তার যে অর্থনৈতিক বিষয়টার দিকে আমি চলে আসছি, যে নতুন অর্থনীতির মধ্যে কি বলেছে। তো যেটা উনি বলেছেন সেটা হচ্ছে যে অর্থ হচ্ছে সমস্ত বিষয়ের, সমস্ত ভোগের বা মাধ্যমের মূল বিষয় হচ্ছে অর্থ। এবার এই অর্থ মানে টাকা পয়সার অর্থ নয়, আমি যদি অর্থের মূল বিষয় যে বস্তু পরিষেবা যা আমরা দেখছি, এই সবই অর্থ, মূলত এইটাই। আর কারেন্সি তো একটা মিডিয়াম, মাধ্যম। মূলত আমার বস্তু পরিষেবা দরকার, সম্পর্ক, সুরক্ষা, যা কিছু আমাদের জীবনযাপনের জন্য প্রয়োজন, সেসবই অর্থ, আমি যদি স্বাভাবিকভাবে বলি। তো এই অর্থ কোত্থেকে আসবে? তো আমরা যদি মুদ্রার বিষয়টা এখন আপাতত একটু পেছনে রেখে দিই বা একটু সরিয়ে রাখি, তাহলে দেখবো যে অর্থর যে আমাদের জীবনের যে প্রয়োজন, যে বললাম যে জ্ঞান, কর্ম, ভোগ, এই তিনটে বিষয়ে যে প্রয়োজন, সেটা কি করে আসবে? এটা আসবে এইভাবেই, যদি অর্থকে সরিয়ে রেখে মানুষকে তার যে আকাঙ্ক্ষা, তার যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য, সেটা অর্ডার করার বা ডিমান্ড করার, তাকে যদি স্বাধীনতা দেওয়া যায়, যদি ফ্রি করে দেওয়া যায়। ধরো তোমার কাছে কোনো অর্থ নেই, তুমি তোমার যা প্রয়োজন তুমি সেটা অর্ডার করতে পারো, এই অধিকার যদি তাকে দেওয়া যায়, তাহলে মানুষটি জানে তার কি প্রয়োজন, তার কি জ্ঞান বা কি ট্রেনিং এর প্রয়োজন, কোন শিক্ষার প্রয়োজন, সে কোন বিষয়ে পড়তে ভালোবাসে বা তার কি যোগ্যতা আছে, কি শিখেছে, কি পড়েছে, এই বিষয়টা ব্যবস্থা জানতে পারবে সে কি চাইছে। এটা যদি প্রত্যেকের যদি এই ফ্রিডম দেওয়া যায়, যে সরকার যদি প্রত্যেকে এই ফ্রিডমটা দেয়, যে প্রত্যেকের যে পছন্দ, এটা সে অর্ডার, ডিমান্ড সে প্লেস করতে পারবে, তাহলে সরকার জানতে পারবে যে সমস্ত নাগরিকের ডিমান্ড কি আছে। সামগ্রিক ডিমান্ড চলে এলো, মানে 100% ডিমান্ড সরকারের কাছে চলে এলো। তাহলে এই ডিমান্ড অনুযায়ী উৎপাদন করতে হবে। তো উৎপাদন কারা করবে? উৎপাদন মানুষ করবে। তাহলে ডিমান্ড অনুযায়ী সরকার বুঝতে পারবে যে তাদের কাছে ডিমান্ড এরকম নয়, যে বিষয়টা আছে সেটার মধ্যে একটা অনলাইন পোর্টাল আছে, এটা পুরোপুরি ডিজিটাল, যেহেতু আমরা সময় এসেছি এখন, ডিজিটাল সিস্টেমের ব্যবস্থা সেখানে রয়েছে। তো সেখানে অর্ডার করার জন্য একটা সিস্টেম, আমি বললে পরিষ্কার হবে, যে প্রত্যেকের একটা ডিজিটাল প্রোফাইল থাকবে, অনলাইন অ্যাকাউন্ট থাকবে। সরকার যদি এটা করে দেয়, যদি কার সবার একটা যেমন আধার কার্ডের অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটা মোবাইলে অ্যাপ আছে, আপনি দেখতে পাচ্ছেন, সেখানে আপনার পছন্দ অপছন্দ, নাম, বয়স, যোগ্যতা, কি শিখতে চান, কি পড়তে চান, কি খেতে ভালোবাসেন, সমস্ত কিছু সেখানে পুট করা থাকবে। এটা যদি সরকার জানতে পারে সমস্ত নাগরিকের তার কি প্রয়োজন, তার কোন যোগ্যতা আছে, কাকে কি ট্রেনিং দিতে হবে, কাকে কি কাজ দিতে হবে, এটা যদি সরকার জানতে পারে, তাহলে প্রত্যেকের সরকার কাজ দিতে পারবে। এই কাজের বিষয়টা হচ্ছে এটাই, যে 25 থেকে 50 বছর বয়সী প্রত্যেকটা নারী পুরুষকে কোনো একটা জীবিকা সম্পাদন করতে হবে। কারণ প্রত্যেকে এখানে ডিমান্ড করছে, প্রত্যেকেরই প্রয়োজন পূরণের জন্য প্রত্যেকে ডিমান্ড করছে, তাহলে ডিমান্ডটা ফুলফিল করবে কে? আমরাই করবো, নাগরিকই করবে। কারণ এই রাষ্ট্র সমস্ত কিছু তো সম্পদ নাগরিকের যদি মালিক ধরে নিই, তাহলে সিস্টেমটা এরকম করতে হবে প্রত্যেকের জন্য প্রত্যেকের যে চাহিদা প্রয়োজনের পূর্তি হয়। তাহলে 100% চাহিদা, এবার 100% উৎপাদন কারা করবে? যারা 25 থেকে 50 বছর বয়সী নারী পুরুষ, তাদেরকে কর্মসম্পাদন করতে হবে। যারা শিশু বা প্রতিবন্ধী বা অসুস্থ বা 50-এর পরে যারা বৃদ্ধ, তাদের কোনো
তাদের কোনো ক্রাইটেরিয়া নেই, তারা বিনামূল্যে সরকার থেকে সমস্ত বস্তু পরিষেবা পাবে। আর এখানে কর্মের যে সময়সীমাটা রয়েছে সেটা হচ্ছে 4 থেকে 5 ঘন্টা, সপ্তাহে 5 দিন। এখানে পুরোপুরি অনলাইন বা ডিজিটাল টেকনোলজি বা এআই এই সমস্ত কিছুরই ব্যবহার থাকবে। সেখানে শারীরিক কায়িক পরিশ্রম কম হবে। আর এখানে মুদ্রা যেটা আছে, মুদ্রা এখন যেভাবে মুদ্রাটা আছে এটাকে আমরা মুদ্রাবিহীন ব্যবস্থা বলতে পারি একদিকে, আরেকদিকে বললে যে মুদ্রা রয়েছে। মুদ্রা কিভাবে আছে? এই যে দুর্নীতি আসছে, যে মানুষ যে দুর্নীতি করছে মুদ্রার জন্য, সেটা তো সে সংগ্রহের জন্য করছে, সঞ্চয়ের জন্য করছে, তার সুরক্ষার জন্য করছে। কারণ সরকার তেমন কোনো সুরক্ষা দেয়নি, তাই না? যে কতখানি মুদ্রা সঞ্চয় করবে, কতখানি তার প্রয়োজন, তাই না? তার যে এখন আয় আছে, সে আয় পরে থাকবে কিনা, এই দল এই সরকার এই ক্ষমতায় থাকবে কি থাকবে না, বা আমার সন্তান চাকরি পাবে কি পাবে না, আয় করতে পারবে কি। তো সেই অসুরক্ষার জন্য মানুষ সম্পদ সঞ্চয় করছে। এটা যদি সরকার নিশ্চিত করে দেয় যে প্রত্যেকটা মানুষের জীবন জীবিকার সুরক্ষা সুনিশ্চিত জন্মগতভাবে, সেরকম যদি ব্যবস্থাপনা হয়, তাহলে কিছুকাল পরে মানুষ সেটা বুঝে যাবে যে আর আমার অসুরক্ষার বিষয় নেই, এটা জনগণেরই সরকার, সাধারণ মানুষেরই সরকার, ফলে মানুষই সব সেখানে। যদি এটা করে দেওয়া যায় তাহলে এই নিশ্চিন্তিটা মানুষ চলে আসবে, কারণ সে বড় খেচুর ভাববে না, কারণ সরকার সমস্ত নাগরিককে সমান অধিকার দেয়। এটা বিরাট অধিকার একটা, এই যে সরকারি অধিকার নাগরিককে দিয়েছে। জীবিকার বিষয়টা যদি নিশ্চিত করে দেয় সরকার, আর এখানে সমস্ত কিছু যদি ট্রান্সপারেন্ট করে দেয়, যে সরকারের সমস্ত নীতি, সমস্ত প্রক্রিয়া সমস্ত জনগণ দেখতে পারছে সবসময়, পুরোপুরি ওপেন যদি করে দেয় বিষয়টাকে, তাহলে এটা অর্থনীতি আমি সংক্ষেপে বললাম। শিক্ষা ব্যবস্থাটা আমি একটু সংক্ষেপে বলে দিই। আর মুদ্রা ব্যবসাটা আমি শুরু করেছিলাম, এটা আমি শেষই করে দিই আগে, মানে অসম্পূর্ণ থেকে যাবে। এখানে মুদ্রা হচ্ছে যে ব্যক্তির সঙ্গে মুদ্রা লেনদেন করতে পারবে না। নতুন অর্থনীতির কথাই বলছি এখানে, কারণ এখন যে অর্থনীতি আছে সেই নীতি তো এখন আমরা দেখতেই পাচ্ছি কি অবস্থায় আছে। নতুন অর্থনীতি কি, যে সরকার আপনাকে ফ্রিডম দিয়েছে ডিমান্ড করার জন্য, তো সরকার শুরুতে, এটা ট্রানজিশন পিরিয়ডের শুরুতে আছে, সরকার আপনাকে কারেন্সি দেবে, আপনার একটা প্রয়োজন অনুযায়ী আপনাকে একটা কারেন্সি সরকার দেবে আপনার অ্যাকাউন্টে, সেটা আপনি ক্রয়ের জন্য খরচ করতে পারেন। আপনার বস্তু পরিষেবা শুধু ক্রয় করার জন্য খরচ করতে পারবেন, কিন্তু ব্যক্তির সঙ্গে ট্রান্সফার করতে পারবে না সেই অর্থ। এটা শুরুর দিকে রয়েছে। সেটার এখন সেই বস্তু পরিষেবার মূল্য সবই সরকার, তার যা ডিপার্টমেন্ট তারা নির্ধারণ করবে, কিন্তু ক্রাইটেরিয়া এটাই যে ব্যক্তির সঙ্গে লেনদেন নেই। ব্যক্তির আপনার কি প্রয়োজন আপনি সরকারকে বলুন, সরকার আপনাকে সেই ফুলফিল করে দেবে। আপনার বাসস্থান, আপনার সুরক্ষা, আপনার যাতায়াত, ভ্রমণ, বিনোদন, আপনার সবকিছু সরকার দেখবে, সমস্ত কিছু। এখানে শিক্ষা, স্বাস্থ্য এবং সমস্ত কিছুই সরকারি ব্যবস্থাপনা, ফলে কোনো ব্যক্তি কার জন্য টেনশন করতে হবে না। এখানে সন্তানদের শিক্ষাও সরকারি আধুনিক বিদ্যালয় থাকবে সেখানে, এটা নগরীয় ব্যবস্থা, ফলে সমস্ত কিছু অত্যাধুনিক বিষয় এখানে রয়েছে। নগর তৈরি হবে সারা দেশেই, সেটা আমি পরে আসবো, বিষয় আইলে পরে বলে দিতে হয়। এটা নগরীয় ব্যবস্থা, ফলে সেখানে আধুনিক ব্যবস্থা রয়েছে, ফলে সন্তানদের চিকিৎসা, স্বাস্থ্য, খাবার দাবার কোনো কিছু কাউকে কোনো দুশ্চিন্তা করতে হবে না। আমার বৃদ্ধাবস্থার বাবা মাকে দেখাশোনা সমস্ত কিছু সরকার থেকে এখানে ফ্রি, মানে বস্তু পরিষেবা সবই ডিজিটাল, অনলাইন মাধ্যমে সবাই সবকিছু পাবে এখান থেকে। শুধু ক্রাইটেরিয়া ওটাই যে 25 থেকে 50-এর মধ্যে যারা আছে কর্মক্ষম, তাদেরকে একটা জীবিকা সম্পাদন করতে হবে, এটা হচ্ছে ক্রাইটেরিয়া। আর বাকি সবার জন্য সমস্ত কিছু ফ্রি রয়েছে সরকার থেকে। আর এখানে কার কি প্রয়োজন সেইটা সরকারের সঙ্গে ডিরেক্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ থাকবে, ব্যক্তির সঙ্গে ব্যক্তির নয়। কারণ ব্যক্তির সঙ্গে এটা কি করে ফুলফিল করবে, সেটা ডিউটি করবে, তার যা কাজ সেই কাজ করবে, তার যে প্রয়োজন সে সরকার থেকে সেটা সে পেয়ে যাবে। তাহলে ব্যক্তির সঙ্গে ব্যক্তি কোনো লেনদেন এখানে নেই। এটা শুধু ট্রানজিশন পিরিয়ড 3 থেকে 5 বছর এই মুদ্রার প্রক্রিয়াটা থাকবে, যে যার যেরকম প্রয়োজন অনুযায়ী একটা মুদ্রা সরকার ডিজিটাল কারেন্সি সরকার ব্যক্তিকে দেবে, ব্যক্তি সেটা খরচ করবে, এটাই। সেটা বছরের শেষে একটা হিসাব আসবে যে কত খরচ করছে, কত কোথায় যাচ্ছে, তাহলে সরকার বুঝতে পারবে যে কত মুদ্রা জনগণকে দিয়েছে এবং কত মুদ্রায় ক্রয় বিক্রয় হয়েছে, জনগণের কাছে কত মুদ্রা আছে, সরকারের হিসাবটা করতে পারবে। এখন যেরকম হিসাবটা করতে পারে না সরকার, কারণ কে কোথায় টাকা রেখেছে, কাকে লেনদেন করছে, কিছুই বোঝা যায় না। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সুখী হওয়া, কারণ মানুষের জ্ঞান, কর্ম, ভোগ, বিশ্রাম এটা প্রয়োজন, তার জীবনযাপনের সুরক্ষা প্রয়োজন, সেটা হচ্ছে মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যের উপর ভিত্তি করেই পুরো ব্যবস্থার বেসটা তৈরি হয়েছে। এটা কোনো এরকম নয় যে আমি ওটা আছি, তার কারণটা কি আছে সেটা বোঝা, যে ব্যক্তি এরকম কেন করছে, তার অসুরক্ষার জন্যই সে করছে। তো এই হচ্ছে অর্থনৈতিক বিষয়টা। এরপরে যখন একটা স্থিতাবস্থা চলে আসবে 3 থেকে 5 বছর বা 7 বছর পর, তখন আর এই মুদ্রার বিষয়টা থাকবে না। তখন যে জরুরি যে প্রয়োজনগুলো, ধরুন শিক্ষা, জীবিকা, বাসস্থান, যাতায়াত, এই বিষয়গুলো তখন ততদিনে
ফুলফিলমেন্ট হয়ে যাবে, তখন শুধু বস্তু পরিষেবার জন্যই মূলত মানুষ কাজ করবে। শুরুতে একটু কাজ বেশিও থাকতে পারে, কারণ যেহেতু প্রচুর মানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, সেটার জন্য আলাদা সিস্টেম থাকবে প্রথমে, কাজ বেশি থাকে, কিন্তু পরে আস্তে আস্তে কাজের পরিমাণও কমে যাবে। তারপর আর কেউ আর অপরকে কেউ আর দোষারোপ করা, আমরা যে বিষয়গুলো দেখছি সেটা আর থাকবে না, কারণ এটা সময়ের ব্যাপার। যখন এটা শুরু হবে তখন দেখা যাবে তারপরে এটার মানুষকে, সেটা তার নিজের জীবন নিয়ে সে বিজি থাকবে, তার নিজের জীবন জীবিকা, কাজ, সংসার, তার ভ্রমণ, বিনোদন, সে তার জীবন নিয়ে এনজয় করে। মানুষ জীবনটা এনজয় করতে চায় বেসিক্যালি। আমরা এখন করতে পারছি না, যেহেতু করতে পারছি না, তার অনেক বাধা আছে, সমস্যা আছে, তাই আমরা সেটাকে নেগলেক্ট করছি। আসলে মানুষ জীবনযাপন যে সুখ সুবিধা সেগুলো উপভোগ করতে চায়, জীবনকে উপভোগ করতে চায়। সে ভ্রমণ, বিনোদন হোক, শিক্ষা হোক, জীবিকা হোক, সবকিছুই সে উপভোগ করতে চায়। এটা হচ্ছে মূল সিদ্ধান্ত। সুখ কেন্দ্রিক ব্যবস্থা আমরা বলতে পারি, হ্যাপিনেস সেন্ট্রিক সিস্টেম। তো আর শিক্ষার বিষয়টা সংক্ষেপে বলে দিই। শিক্ষা হচ্ছে যে 5 বছর বয়সে ছাত্ররা স্কুলে ভর্তি হচ্ছে। এই 5 বছর বয়স থেকে 15 বছর অবধি যে শিক্ষাটা, সেটা জেনারেল শিক্ষা থাকবে সবার জন্য। সেই শিক্ষা ব্যবস্থায় ছাত্ররা সারা সমস্ত কর্মের যে প্র্যাকটিক্যাল এবং থিওরি, সেগুলো সে দেখবে সেই পড়া চলাকালীন সময়ে। যে তার বেসিক মানে ধরুন অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস বা ভাষা, ব্যবহার, এই শিল্প সংস্কৃতির এই বিষয়গুলো সে জানবে জেনারেলি। একটা নির্দিষ্ট বয়সের পরে সে যৌন শিক্ষা, যেটা প্রয়োজন, সম্পর্কজনিত শিক্ষাগুলো, সেটা সে পাবে। তারপরে তার যে বিভিন্ন ফিল্ডে তাকে নিয়ে যাওয়া ছাত্রদেরকে, যে কৃষিকাজ কি আছে, একটা সায়েন্টিস্ট কি কাজ করছে, একটা শ্রমিক কি কাজ করছে, একটা ইঞ্জিনিয়ার কি কাজ করছে, একজন ডাক্তার কি কাজ করছে, সেইগুলো তারা দেখবে সেই সময় ছাত্ররা। তো এই 15 বছর কালীন যে শিক্ষাটা, সেখানে কোনো পরীক্ষা থাকবে না, যেটা এই ব্যবস্থায় রাখা রয়েছে। কোনো পরীক্ষার প্রয়োজন নেই, কারণ পরীক্ষার প্রয়োজন নেই কারণ সেই বাচ্চা যখন 15 বছর যখন সে যাবে, মানে 5 বছর বয়সে স্কুলে ভর্তি হলো, 15 বছরে জেনারেল এডুকেশন নিল, এবার 15 বছর আর 5 মানে তখন তার বয়স হবে 20। এই 20 বছর বয়স বা 15 বছরের শিক্ষাক্রমের পরে তার একটা ফাইনাল এক্সাম হবে। এইটা দেখার জন্যে যে সেই ছাত্র বা ছাত্রীটি সে কোন পেশায় যেতে চায়, ততদিনে তার মধ্যে সেই ইচ্ছেটা, সিদ্ধান্ত চলে আসবে যে সে কোন পেশায় কর্মজীবিকা, জীবন জীবিকা চালাতে চায়, চলে আসবে। সেই সিদ্ধান্তটা জানার জন্য শুধু পরীক্ষা হবে। এরপরের 5 বছর হবে তার থিওরি এবং প্র্যাকটিক্যাল ট্রেনিং। সেটা রান্নার কাজ হতে পারে, কুক হতে পারে, সেটা হয়তো কৃষিকাজ হতে পারে, সেটা অন্য যে কোনো কাজ হতে পারে, তার যেটা পছন্দ হবে সেটা। সেই 5 বছরের পরে সে তার জীবিকায় চলে যাবে। কেউ যদি মনে করে সেই 5 বছর পরে সেই বিষয়ে সে আরো উচ্চতর পড়াশোনা করতে চায়, গবেষণা করতে চায়, সেদিকে সে চলে যাবে। তো এই 25 বছর পরই বিবাহের বিষয়টা, এই 25 বছর পরই রাখা রয়েছে। কারণ এই একটা সামগ্রিক শারীরিক মানসিক যে একটা পরিপূর্ণতা আসতে মিনিমাম 25 বছর সময় লাগে, এটা উনি ভেবেছেন। তারপরে উনি বিবাহ করতে পারবে, তো জীবিকা জয়েন করবে, এবং এই জীবিকা সে পরে চেঞ্জও করতে পারে, আবার সে ট্রেনিং পাবে, এবং এটার থাকার বাসস্থান সবকিছু তো সরকার থেকে ফ্রি বলে দিলাম, সে দেশের যে কোনো জায়গায় সে জীবিকা করতে পারে, এই বিষয়টা আছে। এটা হচ্ছে শিক্ষার বিষয়টা। আমি খুব সংক্ষেপে বললাম, এর তো পরে যারা এই বিষয়ে এক্সপার্ট তারা তো পরে বিস্তারিত সিলেবাস তৈরি করবে। আমি যা জেনারেল ভাবে এই বিষয়টা বলছি, নাহলে অনেক দীর্ঘ বিষয় হয়ে যাবে। তো এগুলো অর্থনৈতিক বিষয়টা আর শিক্ষা বিষয়টা। এবার আসি রাজনীতির বিষয়টা। রাজনৈতিক বিষয়টার মধ্যে নতুনত্ব রয়েছে এখানে, যে এখন যে আমরা দেখছি যে রাজনৈতিক ক্ষেত্রে যে দলাদলি দেখছি আমরা, যে এখন মূলত আমরা গণতন্ত্র বলি, কিন্তু আদতে বাস্তবে দেখছি যে অধিকার সেটা জনগণের কাছে নেই, সেটা হচ্ছে দলতন্ত্রের কাছে আছে, মানে দলের কাছে আছে। এখন ওটা আমরা দলতন্ত্র বলতে পারি, কারণ দল সিদ্ধান্ত নেয়, দলই অন্তিম কথা, দলই সরকার এখানে। আসুন বসুন। তো এই বিষয়টি একটা বড় বিষয়, যে এই যে রাজনৈতিক ক্ষমতা, কারণ রাজনীতি অর্থনীতি দুটো বিষয় অঙ্গাঙ্গিভাবে জড়িত সমাজ ব্যবস্থার সাথে, মানুষের সাথে, ব্যবস্থার সাথে। যে অর্থনৈতিক বিষয়টি বললাম আমরা, এবার এর যে বিতরণ বা এর যে ব্যবস্থাপনাটা, সেখানে চলে আসে রাজনৈতিক প্রসঙ্গ। এই রাজনৈতিক প্রসঙ্গ যদি সঠিক না হয়, তাহলে এই অর্থনৈতিক ব্যবস্থাটা পূর্ণতা পাবে না, যেটা আমরা এখন দেখছিও। তো এখানে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যে বিষয়টার উন্মোচন করা হয়েছে, যেটার সিদ্ধান্ত দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই যে এখানে নাগরিকই শেষ কথা। এটা নাগরিক সমাজ, নাগরিক সরকার,
জনগণে নিয়ে আসবে এই সরকার, বা জনগণ নতুন রাজনৈতিক দল তৈরি করে মানে কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত করবে। এই হচ্ছে প্রক্রিয়া। এবার এই সরকারের মধ্যে যে রাজনৈতিক ক্ষমতা 24 ঘন্টা নাগরিকের কাছে থাকবে। যেহেতু ডিজিটাল মিডিয়ার কথা আমি মানে মিডিয়ামের কথা প্রথমেই বললাম, যে প্রত্যেকের ডিজিটাল প্রোফাইল আছে, অনলাইন প্রোফাইল আছে, এটা প্রত্যেকের দেখতে পাচ্ছে, পুরো এটা ট্রান্সপারেন্ট সিস্টেম। সরকারের যে ডিজিটাল প্রোফাইল, সরকারের সঙ্গে নাগরিকের সরাসরি সংযোগ স্থাপন হয়ে যাচ্ছে এখানে। তো এখানে প্রত্যেকটা নাগরিকের কাছেই 24 ঘন্টা রাজনৈতিক ক্ষমতা দেওয়া হয়েছে। এই ভোটাধিকার সে 24 ঘন্টাতেই সে যে কোনো সময় সেই ভোটাধিকার মানে দিতে পারে, মানে ভোট দিতে পারে। ধরুন কোনো পদাধিকারী বা কোনো বস্তু পরিষেবার গুণগত মান খারাপ হলো, বা কোনো ব্যক্তির অপদার্থতা প্রমাণিত হলো, তৎক্ষণাৎ নাগরিক কিন্তু ভোট দিয়ে তাকে পদচ্যুত করতে পারে। মাত্র 10% নাগরিক যদি নেগেটিভ ভোটিং দেয় সেই প্রার্থীর বিরুদ্ধে, তৎক্ষণাৎ তার পদ খারিজ হয়ে যাবে। এটা হচ্ছে ক্রাইটেরিয়া, এটা অটোমেটিক, এটা যে আইনি সিদ্ধান্ত, এই ব্যবস্থার যে সিদ্ধান্ত এটাই, এটা নাগরিক এই সিদ্ধান্ত নেবে, এটা ঠিক আছে, খারিজ হয়ে যাবে। তাহলে যদি 24 ঘন্টা যদি নাগরিকের কাছে যদি ক্ষমতা থাকে, তাহলে তো এটা দলতন্ত্রের বিষয় না, এটা নাগরিকের কাছে ক্ষমতা রয়েছে। এইবার যেটা আসে যে আমরা বলছি অমুক তমুক যে বিরোধিতা করবে, এই প্রসঙ্গ আসে, তাহলে সেটা কি হবে? কারণ এখানে তো ব্যক্তি তার কাজ করবে। ধরুন নেতা মন্ত্রীর ক্ষেত্রেও এখানে যেটা রয়েছে ক্রাইটেরিয়া, যে সকলেই নেতা মন্ত্রী হওয়ার তো প্রয়োজন নেই। এখন কেন হচ্ছে? কারণ সেখানে সুবিধা আছে, সুরক্ষা আছে, তাই জন্য হচ্ছে। যদি অন্য কোনো পেশায় যদি এরকম যদি সুখ সুবিধা থাকে, মানুষ সেখানে চলে যাবে। মানুষ বেসিক্যালি সে সুখ সুবিধা চায়, সুরক্ষা চায়। এটা হচ্ছে একদম ক্লিয়ার কাট কথা। এটা হয়তো সে নানা রকম ভাবে সে বলার চেষ্টা করছে, কিন্তু আদতে তো ওইটাই দরকার জীবনের। আমি যদি জীবনকে দেখি, তারপরে জীবনযাপনের তার সুখ সুবিধা সুরক্ষা তো প্রয়োজন, এটা তো অস্বীকার করা যায় না। এটাই সে চাইছে, এটা পেতেই সে চাইছে, তাই জন্য সে নানা রকম কৌশল তৈরি করছে, নানা রকম পথ। আমার এই কাজ ভাল লাগে, এই কাজ ভাল লাগে, আমি কেন করছে? সেই জন্যই করছে। এটা তো ওপেন করে দেওয়া হয়েছে, কারণ প্রত্যেকের জীবন জীবিকা এখানে সুনিশ্চিত, সুরক্ষিত। 25 থেকে 50-এর মধ্যে বলেই দিলাম এখানে। তাহলে এখানে কারোর তো আর মানে অনিশ্চিত ভাবনার কোনো সম্ভাবনা নেই এখানে, বা আমার অসুরক্ষার কোনো ব্যাপার নেই এখানে, কারণ প্রত্যেকেরই 100% এখানে জীবন জীবিকা সুরক্ষিত জন্মগতভাবে প্রত্যেকের। এইবার নেতা কি হবে? এখানে নেতা সবাই হবে না। যার সামাজিক কাজের প্রতি আগ্রহ আছে, সমাজ সেবার প্রতি আগ্রহ আছে, সে মানুষের জীবনকে জানে, বোঝে, তার ব্যবস্থার দর্শন সে বোঝে, তার সামাজিক পরিকল্পনা গবেষণা করতে ভালো লাগে, মানুষের কি প্রয়োজন, কোথায় কি প্রয়োজন, এই ব্যবস্থাপনার কাজ যার ভালো লাগবে, এই সামগ্রিক যে ব্যবস্থাপনার কথাটা বলছি আমরা, সেই ব্যবস্থাপনার কাজ যার ভালো লাগবে, সেই নেতামন্ত্রী হবে এখানে। আদারওয়াইজ অন্য কেউ হবে না। কারণ কি? কারণ নেতা হলে এক্সট্রা কিছু সে পাবে না। আমি প্রথমেই বলে দিলাম ক্রাইটেরিয়া, যে নাগরিকের যে প্রয়োজন সেটা সে সরকারকে বলেই দিচ্ছে। নেতামন্ত্রীর কি চাহিদা, কি প্রয়োজন, সেটা সরকারকে সে বলেই দিচ্ছে, কিন্তু সরকার তাকে দিয়ে দিচ্ছে। তার তো আর অনিশ্চিত ভাবনার কোনো প্রয়োজন নেই, তার কি দরকার, সবই তাকে দিয়ে দিচ্ছে। আর এই ব্যবস্থাটা নগরীয় ব্যবস্থা এবং আধুনিক ব্যবস্থা, এবং একটা আধুনিক ফ্ল্যাটে যেরকম সুখ সুবিধা প্রয়োজন সেসব রয়েছে। ধরুন একটা বিল্ডিং রয়েছে, নগর ধরুন 20 তলা বিল্ডিং, সেই বিল্ডিংটা পুরোটাই সেন্ট্রালাইজড এসি। সেখানে নিচে আপনার কমিউনিটি কিচেন থাকবে, সেখানে এক্সপার্ট কুকরা রান্না করবে, যারা সবজি বাজার করা তারা বাজার করে নিয়ে আসবে, প্রত্যেকের পার্টিকুলার কাজ থাকবে সেখানে। আর প্রত্যেকে এক্সপার্ট, যারা 5 বছরের ট্রেনিং নিয়ে জীবিকায় এসেছে। সেখানে আপনি খাবার অর্ডার করে দিন, আপনার রুমে খাবার আসবে, বা আপনি গিয়ে সেখানে খেতে পারেন, বা আপনি নিজেও কিচেনে রান্না করে খেতে পারেন। পুরো নগরীয় সুখ সুবিধা এটা হয়তো শুনলে ধাক্কা লাগতে পারে, এরকম কি বলছে এটা। হ্যাঁ, এটা প্রথমে এইভাবেই ভাবতে হয়, তারপরেই বাস্তবায়িত হয়। এরকম বহু জায়গায় আছেও, এরকম নেই যে একেবারেই না, এরকম কোথাও আছেও। এটা বিরাট সুবিধা। তাহলে যে আমার যে যদি কমিউনিটি কিচেন যদি করে দেওয়া যায়, তাহলে রান্না বান্নার ঝামেলা, বাজার করার ঝামেলা, 1000টা মশলার ঝামেলা, এই যে কে রান্না করবে, সকালে বিকেলে কি খাবো, সকালে কি খাবো, আপনার ভাবতেই হবে না। আপনার সকালের আপনার কি পছন্দ, সেই খাবার আপনার চলে আসবে, আপনি অর্ডার করে দিন। আপনার দুপুরে কোন খাবার পছন্দ, সেই খাবার চলে আসবে। আপনার লাঞ্চে ডিনারে কি পছন্দ, সেই খাবার চলে আসবে, সেই খাবার তো সেখানে তৈরি হয়ে যাবে, কারণ তার জন্য ব্যবস্থাপনা করা আছে। আমি ব্যবস্থার কথাই বারবার বলছি, যে ব্যবস্থাটাই হচ্ছে মূল সমস্যা। এই ব্যবস্থা পরিবর্তনের কথাই বলছি, সিস্টেমটা। এখানে ব্যক্তি দল কোনো সমস্যা নয়। এবার দিল্লিতে আগেও দল এসছে, এবারও এসছে, আরো দল আসবে। দেখুন কয়েক বছর পরে কি হবে, তারা 19 থেকে 20 আর কি করতে পারবে। কারণ এই যে বর্তমান যে ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্যে সবাই বন্দী। এই অর্থনৈতিক ব্যবস্থা, যতখানি অর্থ আপনার কাছে আসবে, আপনি ততখানি পরিষেবা দিতে পারবেন। আপনি এক্সট্রা অর্থ কোত্থেকে আনবেন?
এই অর্থের বিষয়টা চলে এসছে অলরেডি, দিল্লির সরকার পরিবর্তন যে হলো আমরা জানি যে অর্থের বিষয়টা সবার আগে আসছে, কারণ অর্থ ছাড়া তো উন্নয়ন করা যায় না। এই অর্থনৈতিক ব্যবস্থা আপনাকে অর্থই তো হিসাব করতে হবে, যে অর্থ আপনার আসছে আপনি ততটাই খরচ করতে পারবেন, বেশি খরচ করতে পারবেন না। তখনই বাধাপ্রাপ্ত হয় সরকার, যে আমি আমার কাঙ্ক্ষিত উদ্দেশ্য পূরণ করতে পারছি না, ব্যর্থ হচ্ছি। এই আমরা কি বলছি যে এখানে অর্থের কোনো বিষয়ই নেই, কারণ এখানে জলটা ওদিকে আছে, আচ্ছা, কারণ এখানে অর্থটাকে সরকার নিয়ে নিয়েছে অর্থের বিষয়ে, যে আপনাকে অর্থকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি আপনার কি প্রয়োজন আপনি সেইটা বলুন, আপনি জীবনযাপন কিভাবে কাটাতে চান, কিভাবে এনজয় করতে চান, সেটা আপনি সরকারকে বলুন, সরকার সেই অ্যারেঞ্জমেন্ট সেই ব্যবস্থা আপনাকে করে দেবে, আপনাকে অর্থের চিন্তা করতে হবে না। কারণ যখনই আপনাকে অর্থ দিয়ে দেবে তখনই তো সমস্যা, যেটা আমরা দেখছি। আপনাকে অর্থ, আপনি বলছেন যে আমি সমাজের কল্যাণ করব, আপনি সে দায়িত্ব নিলেন, আপনাকে অর্থ দেওয়া হলো, তারপরে তো গন্ডগোল। যেটা বলছিলাম যে রাজনৈতিক ক্ষমতা 24 ঘন্টা থাকবে জনগণের কাছে, জনগণ 24 ঘন্টা যে কোনো সময় তার ভোট দিতে পারে এবং যে কোনো বস্তু পরিষেবা সে রেটিং দিতে পারে। এই বস্তুটা তার যদি ভালো লাগে তাহলে সে রেটিং দেবে, যদি মন্দ লাগে কেন মন্দ লাগছে তার রেটিং দেবে, সঙ্গে সঙ্গে এটার এসকেলেশন হবে, কারণ এরকম ব্যবস্থাপনা পুরো করা রয়েছে এই সিস্টেমে, যে চাহিদা, উৎপাদন, বিতরণ এবং যে উৎপাদন শিল্প তার যে বন্দোবস্ত সেটা করা আছে এখানে। তাহলে প্রথমেই বলে দিলাম, তাহলে এখানে তাহলে রাজনৈতিক যে ক্ষমতা সেটার কোনো বিষয় এখানে নেই, কারণ ব্যক্তি তার পছন্দের কাজ করতে চায়। এই যে বললাম যে মানুষের যে দর্শনের বিষয়টা এটা বারবার আসছে, এটাই আসবে, কেননা মানুষ সে কোনো না কোনো ভূমিকা সমাজে রাখতে চায়। কারণ সে অনেক বসে না যে দিলে পরে সে তো বিনা পয়সায় সে বসে বসে খাবে, কেউ খাবে না, কেউ এটা চায় না। আর এখানে কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে 25 থেকে 50, তাকে এটা করতে হবে তবেই সে এই বেনিফিট গুলো পাবে, নাহলে পাবে না, এই তো ক্রাইটেরিয়া। আর প্রত্যেকের পছন্দের কাজ আছে, সে কোনো না কোনো কাজ সে করতেই চায়, সম্পাদন করতে চায়, কোনো না কোনো ভূমিকা সমাজে রাখতে চায়, এটা মানুষ চায়, এটা সিদ্ধান্ত। তো এটা আমি সংক্ষেপে বললাম রাজনৈতিক ক্ষমতাটা। এবার যদি আমরা যদি আইন প্রশাসন বিচারের দিকেও যাই, সেখানেও ব্যাপারটা এরকম যে সেখানে আইন প্রণয়নের নির্দিষ্ট বিভাগ থাকবে, তারা শুধু আইনকে প্রণয়ন করবে, মানে জনগণের কাছে উপস্থাপন করবে। এবার সেই সিদ্ধান্ত, সেই আইনটা 3 মাস থাকবে অনলাইন পোর্টালে, প্রত্যেকের কাছে আসবে সেই বিষয়টা, নাগরিক বিবেচনা করবে। সে যদি নাগরিক বিবেচনা করে দেখে যে এই নীতিটা সঠিক রয়েছে, সেটা ধর্মের ক্ষেত্রে হোক বা কোনো সংস্কৃতির দিক থেকে হোক বা অন্য যে কোনো বিষয়ের ক্ষেত্রে হোক, সেই আইনটা 3 মাস থাকবে। এই 3 মাস নাগরিক বিবেচনা করবে, দেখবে যে এটা ঠিক আছে কিনা, প্রত্যেকের পক্ষে বিপক্ষে এই আলোচনাগুলো হবে। নাগরিক যদি ভোট দেয় যে আইনটা সঠিক, তো সেই আইনটা আইনে রূপান্তরিত হবে। মানে এইটা নির্দিষ্ট একটা বিভাগ, নির্দিষ্ট কয়েকজন লোক এই সিদ্ধান্ত নেবে না এই ব্যবস্থায়, যেটা নাগরিক সমাজ। হ্যাঁ, তার মধ্যে ডিপার্টমেন্ট থাকবে, যারা যারা যেই কাজ করবে, যেই গবেষণা, কেউ ধরুন কোথায় বিল্ডিং হবে সেখানে তো মাটির গবেষণা, তারা সেই টিম সেই কাজ করবে। মানে সবাই এখানে ব্যবস্থাপনা করে দেওয়া আছে, প্রত্যেকের কারণে এক্সট্রা কারোর কাজ করতে হবে না। যে রান্নার সে 4-5 ঘন্টা রান্নার কাজ করবে, যে পরিষ্কার করার কাজ সে মেশিনপত্র দিয়ে তার 4-5 ঘন্টা পরিষ্কার করার কাজ সেটা ডিউটি করবে। এখানে প্রত্যেকের ডিউটি 4 থেকে 5 ঘন্টা বেঁধে দেওয়া আছে, এইটুকুই প্রয়োজন, আর বেশি প্রয়োজন নেই। তাহলে এখানে এক্সট্রা কারোর আর চিন্তা করতে হবে যে আমাকে এইটা করতে হবে, ওইটা করতে, বাজার করতে হবে, রান্না করতে হবে, এখানে যেতে হবে, কিছুই করতে হবে না। শুধু আপনার 4 থেকে 5 ঘন্টা আপনি ডিউটি দিন, আর বাকি টাইমটা আপনি এনজয় করুন। বললাম যে সুখী হওয়াই জীবনের মূল উদ্দেশ্য, এটা ভুললে হবে না। এই অধিকার, এই স্বাধীনতা একমাত্র ব্যবস্থা মানুষকে দিতে পারে, এটা মানুষ মানুষকে দিতে পারে না, সম্ভব না। কারণ প্রত্যেকটা মানুষের পছন্দ ইচ্ছে ভিন্ন ভিন্ন, সে তার মতো করে জীবনযাপন করতে চায়। কোনো মানুষই কোনো কাউকে আঘাত করতে চায় না, যে দুঃখের বিষয়টা সবাই সেটা বোঝে, করতে বাধ্য হয়। এখনকার যে ব্যবস্থায় আমরা এতদিন দেখে দেখে আসছি, সেই ব্যবস্থার অভ্যাসে, বাধ্যবাধকতায় আমাদের সেটা কাউকে দুঃখ দিতে হয়। কারণ এখনকার ব্যবস্থায় যেহেতু অর্থকেন্দ্রিক ব্যবস্থা, ফলে উনার লাভ হলে আমার ক্ষতি হবে, আমার লাভ হলে উনার ক্ষতি হবে, এইটাই চলছে এখন। বিজনেস তো এইটাই। আর এখানে বিজনেসের প্রয়োজন নেই, কারণ এখানে সমস্তটাই সরকার দেখভাল করছে, পুরোটাই ডিজিটাল সিস্টেম। এখানে কোনো বাজার নেই, কিন্তু মুদ্রা বিষয়টা এখন অন্যরকম ভাবে রাখা আছে। বাজার নেই, ব্যাংক নেই, কোনো শেয়ার মার্কেট নেই, ইন্স্যুরেন্স নেই, কিছু নেই। এখানে স্বাস্থ্য, জীবিকা, সুরক্ষা সমস্ত কিছু সরকারিভাবে সুরক্ষিত সকলের জন্য আজীবন। ব্যবস্থাপনায় সেরকম রয়েছে এটা। তো রাজনৈতিক ক্ষমতা করা এটা বলে দিলাম সংক্ষেপে। এবং এটা নগরীয় ব্যবস্থা, সেখানে প্রথমে কয়েকটা নগর মিলে একটা প্রসেস রয়েছে,
কয়েকটা নগর মিলে একটা রাজ্য আছে, কয়েকটা রাজ্য মিলে দেশ রয়েছে, কয়েকটা দেশ মিলে বিশ্ব। এটা সংক্ষেপে বললাম, এটা বৈশ্বিক ব্যবস্থা, কিন্তু একটা দেশ থেকে শুরু হবে। কারণ দেশের কাছে রাষ্ট্রীয় সম্পদ রয়েছে, প্রাকৃতিক সম্পদ, এবং কাজ করার জন্য মানব সম্পদ, এটা দুটো দরকার। এটা সামগ্রিক দেশ দিয়ে শুরু হবে। এই হচ্ছে এবার তারপরে যে ধর্মীয় সংস্কৃতি বিষয়টা আছে, সেখানে ধর্মীয় বিষয়টা যেটা আছে সেটা একটা সেন্সিটিভ বিষয়, কারণ এটা বিশ্বাস মানুষের কাছে। এই বিশ্বাস কেউ কাউকে জোর করে আরোপ করতে পারবে না, এটা হচ্ছে ক্রাইটেরিয়া। ধর্ম ব্যক্তিগত বিষয়, আপনি আপনার বাসস্থানে পালন করুন, বা নগরের পাশে দূরে সেখানে দেবালয় থাকবে, সেখানে মন্দির মসজিদ, যদি নাগরিক সমাজ চায় যে সেখানে মন্দির মসজিদ সব দরকার, তাহলে সিস্টেম সেটা করে দেবে। আপনি সেখানে যান, সে প্রার্থনা করুন, ভজন কীর্তন করুন, আবার আপনি রুমে চলে আসুন, ঘরে চলে আসুন, এটা নগরের থেকে দূরে থাকবে। মানে এই অ্যারেঞ্জমেন্টটা, ব্যবস্থাপনাটা করা থাকবে সেটা। ফলে আপনি ব্যক্তিকে ব্যক্তি আরোপ করতে পারবেন না। যদি ধর্ম পালন নাও করে, তাকে কিছু করা যাবে না, করলে সেটা অপরাধ বলে গণ্য হবে, বা তাকে অপরাধী বলে ধরা হবে। এবং কেউ যদি কাউকে ধর্মান্তরিত করা জোর করে, বা তাকে বাধ্য করা কোনো কিছুতেই এটাকে করা যাবে না। এটা হচ্ছে ক্রাইটেরিয়া, এটা নাগরিক সিদ্ধান্ত নেবে এটা। এবং যদি মনে করে যে আমরা ইসলামিক ধর্মীয় সমাজ, আমরা একসঙ্গে থাকবো, একটা নগরে থাকবো, আলাদা নগর তারা করে নেবে, মানুষই করবে। যদি মনে করেন হিন্দুরা আমরা এক জায়গায় থাকবো, আমরা আমাদের সঙ্গে থাকলে ভালো লাগবে, তারা একসঙ্গে থাকবে। নাস্তিক যদি মনে করেন নাস্তিকরা আমরা সবাই একটা নগরে থাকবো, একটা জোনে থাকবো, তারা সেখানে থাকবে। কারণ সুখী হয় মূল উদ্দেশ্য। এখানে কোনো এরকম নয় যে না এটা কেন করছো, এটা তা নয়। তাকে যদি ফ্রিডম দেওয়া যায়, তাকে যদি ধর্ম পালনের, তার বিশ্বাস পালনের, তার যে কাজ জীবিকা দেওয়া যায়, তাকে সে কারোর সে বিনষ্ট করবে না। এটা হচ্ছে মূল বিষয়। আর এটা পুরো ডিজিটাল সিস্টেম, আমি বলে দিলাম। এখানে সবকিছুই রেকর্ড হচ্ছে, সব জানা যাচ্ছে, বোঝা যাচ্ছে, সব জায়গায় ক্যামেরা ট্যামেরা সবকিছু থাকবে। একটা পার্কে সব জায়গায় সিস্টেম করা রয়েছে এখানে। ফলে সেখানে মানুষের কোনো, যেমন আমার মনে যখন প্রশ্ন আসে যে এটা কি হবে, সমস্ত কিছু ডিপার্টমেন্ট আছে, আপনি সেখানে বলুন, সেই ব্যবস্থা আপনার সমাধান করে দেবে। এখানে যাতায়াতের জন্য আপনার সামাজিকভাবে গাড়ি থাকবে, যেমন সোসাইটির সামনে গাড়ি, সেখানে গাড়ির পার্ক থাকবে, সেখানে গাড়ি চালিয়ে নিয়ে যান, আবার সেখানে আবার এক জায়গায় রেখে দিন। আপনি ড্রাইভার বুক করুন, ড্রাইভার আপনাকে গাড়ি দিয়ে সেখানে নিয়ে নেবে, সামাজিকভাবে থাকবে। এখন যেরকম একজন ব্যক্তির ধরুন 4-5টা গাড়ির প্রয়োজন, সে নানা রকম মডেল চেঞ্জ করে, ধরুন সেই এই নতুন ব্যবস্থায় সেখানে সেই সময়ে যা যা আধুনিক গাড়ি তৈরি করা সম্ভব, সেই সমস্ত আধুনিক গাড়ি তৈরি করে আপনার যে সোসাইটির তার পাশে পার্কিং জোনে থাকবে। সেখানে ধরুন আপনি 30 দিনে 30খানা গাড়ি আপনি চেঞ্জ করতে পারবেন, এরকম। এটা ভালো সুবিধা না? কারণ ব্যক্তিগতভাবে গাড়ি সবাইকে দেওয়ার যদি দেয়, তাহলে রাস্তায় জ্যাম জট লেগে যাবে, পরিবেশ দূষণ হবে, প্রয়োজন নেই। আপনার তো সেখানে যাওয়াটা মূল উদ্দেশ্য না, তার ব্যবস্থা আপনাকে করে দিচ্ছে সরকার সামাজিকভাবে। তো হ্যাঁ বলো। এবার ধর্মীয় বিষয়টা খানিকটা বললাম। হ্যাঁ, এবার যে পরিবারের বিষয়টা বলি, যে পারিবারিক ব্যবস্থা কি আছে এখানে, যেহেতু প্রত্যেকটা ব্যক্তি এখানে স্বাধীন, সরকারিভাবে মুক্ত, সরকার তাকে অধিকার দিয়েছে, জীবিকা দিয়েছে, সরকার তাকে সমস্ত কিছু দিচ্ছে, এবং সে একজন দেশের নাগরিক, সে তার অবদান রয়েছে দেশের সমাজের প্রতি, কারণ সে কোনো না কোনো একটা সেবা দিচ্ছে সরকার বা সমাজের কাছে, তার ভ্যালু রয়েছে। ফলে সেখানে নারী পুরুষ উভয়ই স্বতন্ত্র। এখানে যার সঙ্গে থাকতে ভালো লাগবে তার সঙ্গে সে থাকবে, এবং সেটা অবশ্যই প্রাপ্তবয়স্কের পরে। কারণ সে তো সম্পর্কের শিক্ষাও সে শিক্ষা ব্যবস্থা পেয়ে যাচ্ছে, এই সম্পর্ক কি সেটা আগে তো আলাদা করে কিছু বোঝাতে হবে না। সে তার এবার পছন্দ নির্বাচন করবে কি করে, এই ডিজিটাল প্রোফাইলে সেখানে সম্পর্কের একটা প্রোফাইল থাকবে। সেখানে আপনার যদি মনে হয় যে আপনার কিরকম পার্টনার দরকার বা হাজবেন্ড ওয়াইফ দরকার, হ্যাঁ আছে। আমি শেষ করি, পরে আপনি প্রশ্ন করলে আমি তাহলে উত্তর দেবো। হ্যাঁ, এই সমস্ত কিছু আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে আমি শেষ করে দিই, পরে প্রশ্ন করবেন। এটা সবাই ওপেন প্রশ্নের জন্য এখানে, কারণ এটা সামাজিক বিষয়। তো পরিবারের মধ্যে এখানে যে শিশুরা আছে, তারাও সরকার থেকে সবকিছু পাচ্ছে, মানে তারাও কারোর উপর ডিপেন্ডেন্ট নয় মা বাবার উপরে। সেখানে যদি মা বাবা মনে করে যে হোস্টেলে রাখবে, সেখানে হোস্টেলে রেখে পড়াতে পারে, যে বাড়িতে রেখেও পড়াতে পারে। এটা মা বাবার কাছে থাকবে এই সিদ্ধান্ত। কোন সন্তান যদি মনে করে মা বাবার সঙ্গে থাকবো না, সে হোস্টেলে থাকতে পারে, সেখানে তার শিক্ষার ব্যবস্থা আছে। স্বাস্থ্য আমি তো বললাম, সব এখানে সরকারিভাবে রয়েছে, স্বাস্থ্যের ব্যাপার ভাবতেই হবে না এটা এখানে। ফলে এখানে ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট নয়। ফলে পরিবারের মধ্যে এখন যে আমরা সংঘাত দেখতে পাচ্ছি, যে অসুবিধাগুলো দেখছি, সেটা সবই আসছে অর্থনৈতিক বিষয় থেকে। অর্থই মূল কারণ। এখন জীবন জীবিকার সংকুচিত অবস্থায় অর্থের টানাপোড়েনে আমাদের মধ্যে সম্পর্কের দ্বন্দ্ব দেখা দিচ্ছে। এটা মানুষ কিছু করার নেই, এটা বাধ্যবাধকতা, এটা কেউই চায় না। তাহলে এই সমস্যা আর থাকছে না এখানে। ফলে এখানে ব্যক্তির সঙ্গে ব্যক্তির যে সম্পর্ক, মানুষ যেমন মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে চায়,
সে প্রেমের সম্পর্ক হোক, ভ্রাতৃত্বের সম্পর্ক হোক, পিতামাতার সম্পর্ক হোক, যে কোনো সম্পর্ক হোক, সেই সম্পর্ক সে রাখতে চায়, কারণ সেখানেও আনন্দ আছে। বিয়ের পরে সন্তান সন্ততির আনন্দ আছে, সবকিছুরই আনন্দ আছে, সবই মানুষ উপভোগ করতে চায়। তার জন্য ব্যক্তিকে মুক্ত করে দেওয়া হয়েছে, এটাই। আর এখানে আমরা যে বলি যে বিবাহের পরে যে ডিভোর্স, এই সমস্যাগুলো আর থাকছে না এখানে, কারণ এখানে তো ব্যক্তি ব্যক্তি সিদ্ধান্ত নিচ্ছে না, তারা পরস্পর সিদ্ধান্ত নিচ্ছে। তারা সংসার একত্রে তাদের পছন্দ মতোই তারা নির্বাচন করেছে, তারা একত্রে সংসার করবে। তো এই যে পরিবারের ক্ষেত্রে এই যে এখন যে সমস্যা দেখতে পাচ্ছি, এটা আর দেখার সম্ভাবনা সেখানে নেই। এবার দর্শনের কথা বলে দিলাম, তাহলে আমি সংক্ষেপে শেষের দিকে চলে এসেছি। প্রথমে বললাম অর্থনৈতিক ব্যবস্থার কথা বললাম, রাজনৈতিক ব্যবস্থার কথা বললাম, শিক্ষা কর্মসংস্থানের কথা বললাম, সমাজ সংস্কৃতির কথা বললাম, পরিবারের কথা বললাম এবং দর্শনের কথাও বলে দিয়েছি। এই হচ্ছে সংক্ষিপ্ত বর্ণনা। এবারে প্রশ্ন উত্তর বা বিস্তারিত আলোচনা আমরা চাইলে আরেকদিন আলোচনা করতে পারি। সকলের প্রশ্নের জন্য ওপেন। প্রশ্ন থেকে বড় প্রশ্ন হচ্ছে এই ইস্যুর উপরে, তোমার এই বক্তব্যের উপরে অন্যরা কিছু বলতে চায় কিনা, হ্যাঁ হ্যাঁ, সেটা একবার জানা।